আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার ভয় ফেলাই স্যার, মাফ করে দিন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। এই 150 টাকা পাবেন? জি জি। সরকারি মেডিকেলের কর্মচারীরাই রোগী ভাগিয়ে নেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। কমিশন মেলে 20 থেকে 50% পর্যন্ত নিঃস্ব হচ্ছেন দরিদ্র রোগীরা। নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা চলো আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। তাহলে এই কুকুর নিজেরা কি করতেছি? 220-এ ওইখানে দেখা করে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ফের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা। জুলাই শেষে নতুন দামে থাকবে না সুখবর, ধারণা বিশ্লেষকদের। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় 70 থেকে 80 মিলিয়ন ডলার বৃদ্ধি পায়। নতুন রাষ্ট্রপতি জনস্বার্থকে প্রাধান্য দেবেন আশা সাধারণ মানুষের। সাংবিধানিক প্রজ্ঞা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ মত বিশিষ্টজনদের। দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করেন। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে। খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গাগুলো রয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকে নিজের আগে নিরপেক্ষ হতে হবে, তারপরেই আমরা নিরপেক্ষ রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ আচরণ সিদ্ধান্ত আশা করতে পারি। গ্রাহকের সর্বোচ্চ ঋণ সীমা ঠিক করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমানোরই লক্ষ্য। বড় ও দীর্ঘমেয়াদী লোনের জন্য যেতে হবে বন্ড মার্কেটে। নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জ বেসিক শিল্পনগরী। 1/3 প্রতিষ্ঠানই পুরোপুরি বন্ধ। শ্রমিক কর্মহীন হয়ে বাড়ছে বেকারত্ব। দখল দূষণে ময়লার ভাগাড় নেত্রকোনার ধলাই নদী। এই পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ। দূষিত পানি ব্যবহার করছে হাজারো পরিবার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। সরকারি হাসপাতালের কর্মচারী অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলের রোগীদের ভাগিয়ে নিয়ে যান বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারীর নামে দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মিসবাহ। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। কি আপনার রোগী? জি আমার রোগী। ভাতিজার নাম কি? উনি বলতেছে না। ভাতিজার নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা চলো আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলাই স্যার, মাফ করে দিন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। এই 150 টাকা পাবেন? জি জি স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি এই কুকুর নিজেরা কি করতেছি? 220-এ ওইখানে দেখা করে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। শুধু বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকেন। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন।
সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার বাইরে থেকে করাইতে হবে। এবার সানাউল্লাহকে নিয়ে হাসপাতালের ল্যাবে পাওয়া গেল না অভিযুক্ত কর্মচারী হুমায়ুন কবিরকে। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো, আমার যতটুকু করণীয় আমি সেটা করব। সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? আপনারা তো কখনোই জোর করে নিয়ে আসেন না, ভালোবাসায় নিয়ে আসেন, তো সামনে আসেন। সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন 80 বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। একজন কর্মচারী তাকে পাঠায় একটি বেসরকারি হাসপাতালে। পঙ্গুর স্টাফে এনে নিয়েছে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, এই মরা মানুষলে বাড়িতে কি করবো? আমার মাঝে পয়রা দুঃখ পাইছে, আমার মার তো কিছু করার নাই। সরকারি মেডিকেলে যেসব রোগী আসেন চিকিৎসার জন্য, তাদের আসলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই। ফলে খুবই অল্প টাকায় চিকিৎসা করবার জন্য তারা সরকারি মেডিকেলে যান, আর এরপরে সেখানকার কর্মচারী নামক যে দালাল সিন্ডিকেট এসব নিরীহ মানুষদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের 3 নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। তখন বেলা 12টা। ঢাকা মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি হলেও পাঠানো হলো চানখারপুলের অ্যাক্টিভ ডায়াগনস্টিকে। সঙ্গে দেওয়া হলো একজন কর্মচারী। 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি গিয়ে 1600 টাকা লাগবে। 1 ঘন্টায় রিপোর্ট পাবেন, আমি নিয়ে যাবো, আবার চলে আসবেন চানখারপুল মোড়ে। এবার অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফির পালা। নেওয়া হলো 1600 টাকা। এখন কি হয় বলেন তো? রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে পাওয়া গেল না ডাক্তার কাইফিকে। দেখা হলো তার সহকারী সাইফুলের সঙ্গে। সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাটাবনের হোম কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ পর এলেন ডাক্তার কাইফি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে জানালেন হোম কেয়ারে এই সার্জারি এখনই সম্ভব। ঢাকা মেডিকেল যদি আপনারা করতে চান, আপনাদেরকে আরো কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে। ওখানে অপারেশনের ডেট নিতে হবে, আবার ওই টেস্টগুলো করতে 1.5 টাকা চলে যাবে। আবার অপারেশনের সময় 1.5 টাকা খরচ হবে। যদি বলেন এখানে আমার এখনই করে দেন, এটা আমি করে দিতে পারি, সব মিলে 8,000 টাকা খরচ হবে। আজকে হবে? এই আমি এখনই করবো। শুধু আমাদেরকেই নয়, চেম্বার থেকে বের হওয়া অনেক রোগীকে দেয়া হচ্ছে হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেল থেকে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই, ওনার চেম্বারেই? ডাক্তার কি বললো? 70,000 টাকা লাগবে। যদি করান আমার যে করাই থাকবে, কিন্তু আমি কিছু পাঠানো হতো এখানে। এবার ডাক্তার কাইফির মুখোমুখি। জানতে চাই একজন চিকিৎসক কিভাবে রোগী ভাগিয়ে নিতে পারেন। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন? কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলের ঝামেলা হয়, তো প্রতিদিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিটটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আলোচনার উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী। সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50 ভাগ কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না,
একজন দালাল যদি সরকারি কোনো হাসপাতাল থেকে বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টারে দিনে 3টি রোগীও ভাগায়, তাহলে প্রতিদিন তার ইনকাম 3 থেকে 10,000 টাকা। আর এটি যদি আইসিইউ কিংবা সার্জারির কেস হয়, তাহলে তো তার পকেটে যায় 10 থেকে 50,000 টাকা, যা তার 1 মাসের বেতনের চেয়েও বেশি। অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50 ভাগ, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30 ভাগ পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। আর সেই টাকা জমা হয় তাদের নামে খোলা আলাদা আলাদা কোডে। সরকারি হাসপাতালের কর্মচারীদের বড় অংশই রোগী ভাগানোর সঙ্গে জড়িত। অনেক সময় সংকট তৈরি করে রোগী ভাগানোর ক্ষেত্র তৈরি করা হয়, আর তাতে না বুঝে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের রোগীরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা, সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এইটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসাই থামছে না আশঙ্কা ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের, যে বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও কূটনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ফের অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারেল প্রতি তেলের দাম। এ অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত ও তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল, হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য, এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। আগে থেকেই বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঠিক করে সরকার। এপ্রিলের শুরুতে না করলেও তৃতীয় সপ্তাহে বাধ্য হয়ে দাম বাড়াতে হয় বাংলাদেশকে। তারপর থেকে ডিজেলের দাম না বাড়ালেও বাকি সব তেলের দামই বেড়েছে। এ অবস্থায় বিশ্ববাজার আবারও অস্থির হওয়ায় তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। $100 উপরে এই ব্র্যান্ড ক্রুড অয়েলের দামটা স্থির হয়ে যেতে পারে। স্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে এই তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত উন্নীত হওয়ার আশঙ্কা করা যায়। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় $70 থেকে $80 মিলিয়ন বৃদ্ধি পায়। সাশ্রয়ী ও টেকসই উৎস খোঁজাটা জরুরি। কাছাকাছি দেশের মধ্যে ব্রুনেই হতে পারে দীর্ঘস্থায়ী উৎস। ব্রুনেই গত 3 মাসে বাংলাদেশের সাথে জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকবার। জ্বালানির এক ধরনের নির্ভরযোগ্যতা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মেয়াদে চেষ্টা করতে হবে, নতুবা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ব। জ্বালানির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই আছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায় বৈঠকও করেছেন তিনি। রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা। এদিকে সংসদের বাসভবন থেকেই দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। জানা গেছে আজকালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠবেন রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাটে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজউদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামে নতুন প্রেসিডেন্টের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। প্রায় একই বক্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীরও। বললেন দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে কে হবেন নতুন রাষ্ট্রপতি। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেলেও জাতীয় সংসদের ভোটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নির্বাচনের দিকে বর্তমানে সব মহলের নজর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অবশ্য সেটি নির্ভর করে প্রধানমন্ত্রীর নিরপেক্ষতার উপর, এমন মন্তব্য বিশিষ্টজনদের। আলংকারিক পদ নয়, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশ ও জনগণের স্বার্থকে রাষ্ট্রপতি প্রাধান্য দেবেন, প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক ইতিহাসে খুবই কম রাষ্ট্রপতি বিতর্ক ছাড়া বঙ্গভবন ত্যাগ করেছেন। কারো বিদায় ঘটেছে রাজনৈতিক সংকট, পদত্যাগ কিংবা অভিশংসনের শঙ্কার মধ্য দিয়ে। 24 জুলাই শারীরিক ও মানসিকভাবে অসামর্থ্য হওয়ার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদে কে আসবেন, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে, সেটি ঘিরে এখন চলছে নানা আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব থাকে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর কোনো রাজনৈতিক দলের নয়, তিনি হয়ে ওঠেন সমগ্র রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক। তাই নাগরিকদের প্রত্যাশা অতীতের মতো হবেন না এবারের রাষ্ট্রপতি। দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করে। যারা আইনটা পালন করতে পারবে, বিচার করতে পারবে, তাদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিক। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে, সবার প্রতি আন্তরিকতা বজায় রাখতে পারে। গত নির্বাচনের পর থেকে দেখছি দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে, এবং আগামীতে যে রাষ্ট্রপতি আসবে সেও ইনশাল্লাহ ভালোভাবে দেশটাকে পরিচালনা করার ব্যবস্থা করবে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদটি কি শুধুই একটি পদ? রাজনৈতিক স্থিতিশীলতার সময়ে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু সরকার গঠন, সাংবিধানিক সংকট বা জরুরি অবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত, প্রজ্ঞা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনিক খুব গুরুত্বপূর্ণ জায়গাও কিন্তু তিনি সঠিক লোককে নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি সেটি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের একেবারে শেষের পর্যায়ে অনেক সময় তার দক্ষতা বা তার প্রজ্ঞার দরকার পড়ে। খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গাগুলো রয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেবেন। দলীয়ভাবে যদি চাপ দেয়, দলীয়ভাবে মানে দলীয় নেতৃত্ব, তার পক্ষে সেটা উত্তরণ ঘটানো কঠিন, মানে সেটা কাটানো কঠিন। এ কারণেই প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকে নিজের আগে নিরপেক্ষ হতে হবে, তারপরেই আমরা রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ আচরণ সিদ্ধান্ত আশা করতে পারি।
90 দিনের মধ্যে 23তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। তিনি কি দেশের অভিভাবক হয়ে ওঠেন নাকি ক্ষমতার সাথে একই সুরে কথা বলেন, সেটি দেখার অপেক্ষায় জনগণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহক ব্যাংকিং ব্যবস্থা থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন সেই সীমা নির্ধারণ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই সাথে বড় ও দীর্ঘমেয়াদী ঋণের অর্থায়নে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ কমাতে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, কোনো উদ্যোক্তাকে তার মোট সম্পদের তুলনায় বেশি ঋণ দেওয়া ঠিক নয়। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। এর পিছনে দায়ী হাতে গোনা কয়েকটি বড় শিল্পগোষ্ঠী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা ঋণের নামে লুটপাট চালিয়েছে ব্যাংকিং খাতে। আইনে একক ঋণ গ্রহীতা সীমা থাকলেও একজন গ্রাহক পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবে তা নির্ধারিত নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে নামে বেনামে ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আলোচিত শিল্পগোষ্ঠীগুলো, যাদের কাছে এখন জিম্মি পুরো ব্যাংকিং খাত। তাই এ ধরনের ঋণ নেওয়ার সুযোগ বন্ধে নতুন নীতিমালা করতে চায় বাংলাদেশ ব্যাংক, যেখানে একজন উদ্যোক্তা পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবেন তা ঠিক করে দেবে নিয়ন্ত্রক সংস্থা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক বেশি, তাদের দেখা গেছে মুষ্টিমেয় 2-1টি বা 3-4টি গ্রাহকই তাদের সিংহভাগ খেলাপি ঋণের জন্য দায়ী। এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পোরার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। বিশ্লেষকরাও বলছেন, সর্বোচ্চ সীমা নির্ধারিত না থাকায় প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে গ্রাহকরা। ফলে এসব ঋণের অপব্যবহারের ঘটনাও ঘটেছে। তাই কোনো গ্রাহককেই তার সম্পদের অতিরিক্ত ঋণ দেওয়া ঠিক নয় বলেও মনে করেন তারা। তাকে একটা ব্যাংক বা 10টা ব্যাংক লেন্ডিং করুক, তাতে কোনো অসুবিধা নেই। একটা কর্পোরেটের বরিং কোনো অবস্থায় তার অ্যাসেটকে এক্সিড করতে পারবে না। আমাদের এখানে কি এক একটা কোম্পানির তার ফাইন্যান্সিয়াল নিড হচ্ছে 100 টাকা, সে 10টা ব্যাংক থেকে 1000 টাকা পাচ্ছে। এই জন্য তো সে টাকা পাচার করে, সে জমি কিনে। স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে বিপাকে পড়েছে অনেক ব্যাংক। তাই নতুন নীতিমালায় বড় এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে চাই বাংলাদেশ ব্যাংক। তবে এ নীতি কার্যকরের আগে বন্ড মার্কেট শক্তিশালী করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। যে লং টার্ম বরিং এটা সবসময় সিকিউরিটি মার্কেট থেকে তোলাই ভালো, কারণ সিকিউরিটি মার্কেট তাহলে ফান্ড ম্যাচিংটা ভালো হয়। লং টার্ম ফান্ড যদি বড় করতে যায়, তারা যদি বন্ড মার্কেটে যায়, তারা যদি বন্ড ছাড়ে, তো বন্ড মার্কেট কই? আপনার তো বন্ড মার্কেট নাই। এবং সেজন্য আমরা সবসময় বলে আসছিলাম সরকারের উচিত একটা বন্ড মার্কেট ক্রিয়েট করা, কারণ পৃথিবীর সব দেশের অভিজ্ঞতা তাই বলে যে সরকারি বন্ড মার্কেট না থাকলে কর্পোরেট বন্ড মার্কেট হয় না। খেলাপি ঋণ কমিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে লক্ষ্যমাত্রাও ঠিক করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। নবনিযুক্ত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। সেই সাথে সরকারের সার্বিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দেন দিক নির্দেশনা। 18 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে আধুনিক হাসপাতাল। রয়েছে ভবন, মেডিকেল সরঞ্জাম, এসি, টিভি, সবকিছু। নেই শুধু চিকিৎসা ব্যবস্থা। 5 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ গাজীপুর কালীগঞ্জ উপজেলা তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি। কর্তৃপক্ষের দাবি, জনবল, ঔষধ ও বাজেট সংকটে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি।
চকচকে ভবন, সাজানো কক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র সবই প্রস্তুত, কিন্তু দরজায় তালা। ওয়ার্ডে নেই রোগী, নেই চিকিৎসক, নেই কোনো চিকিৎসা সেবাও। কোনো পরিত্যক্ত ভবন নয় এটি, গাজীপুর কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, যেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। 2019 সালে শুরু হয়ে 2020 সালের শেষের দিকে সম্পন্ন হয় ভবনের কাজ। 2021 সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরও করা হয়। এরপর কেটে গেছে 5 বছরেরও বেশি সময়, এখনও চালু হয়নি হাসপাতালটি। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সব সরঞ্জাম। বাট এটা হওয়ার পরে তো আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো চালু হয়নি। গরিব মানুষদের এখন সুচিকিৎসা পাইতেছে না, চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়, উত্তরা যেতে হয়। স্থানীয়রা বলছেন মানুষের চলাচল না থাকায় হাসপাতালটির চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড়, তাই এখানে এখন অপরাধের আখড়া। এছাড়া মশা, মাছি, সাপ, কুকুর আর শেয়ালের নিরাপদ আবাসে পরিণত হয়েছে পুরো হাসপাতাল এলাকা। পিছন দিয়া অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, সিকিউরিটি নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। মাদক এত পরিমাণ ছড়াই গেছে এইখানে, নেশার পুরো আকড়া হয়ে গেছে এখানে। বন জঙ্গল থাকার পর 1.5 বছর পর্যন্ত আই থিঙ্ক এটাতে লোকজন ইনভলভ ছিল, ওয়াচম্যান ছিল, সব দেখাশোনা হাবিজাবি ছিল। বাট 1.5 বছর পর থেকে এখানে আর কোনো লোকজনও দেখা যায়। এদিকে হাসপাতালটি নির্মাণের পর কাগজে কলমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনও চাবি বুঝে নেয়নি সিভিল সার্জন। তার দাবি, জনবল, ওষুধ আর বাজেট সংকটে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। এখন মূলত সমস্যা হচ্ছে যে পদায়নের সমস্যা, জনবল সংকট আর কি। 16 জনের মধ্যে 2 জন আছে, এটা জনবল সংকটটা বেশি হচ্ছে। আর একটা হচ্ছে MSR সহ ওষুধপত্র ক্রয় করার বাজেটটা আমরা এখনো পুরোপুরি পাই না। এটা উপযোজন করার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা হাসপাতালটাকে চালু করতে পারবো। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, হাসপাতালের কার্যক্রম শুরু হলে সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। হাসপাতালের যে কার্যক্রম চলমান না থাকায় বর্তমানে এটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ তারা চালু করে এবং তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে, তখন এটা আমরা চাহিদার ভিত্তিতে মেরামত কাজ যদি করা লাগে আমরা সেটা করে দেব। 20 শয্যার এই সরকারি হাসপাতালটি চালু হলে উপকৃত হবে 8টি গ্রামের অন্তত 25,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী। সচল 18টি প্রতিষ্ঠানের 1/3 পুরোপুরি বন্ধ। এতে কর্মহীন হচ্ছে শ্রমিক, বাড়ছে বেকারত্ব। কোম্পানিগুলোর বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বেসিক কর্তৃপক্ষ। আর প্রতিষ্ঠানগুলো যেন সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে চেম্বার অফ কমার্স। একসময় এসব কারখানায় শ্রমিকদের কর্মব্যস্ততা ছিল, যন্ত্রের গর্জন থাকতো চারপাশে, অথচ সেখানে এখন শুনশান নীরবতা। 1998 সালে সিরাজগঞ্জের শিয়ালকোলে প্রায় 12 একর জমির উপর গড়ে তোলা হয় বেসিক শিল্পনগরী। 3 ক্যাটাগরিতে ভাগ করে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হয়। স্থাপন করা হয় ছোট বড় 18টি কারখানা। তবে প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য না হওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। অনেক মিল কারখানা হয়েছিল, কিন্তু ইদানিং জেবুন্নেসা, তারপরে ওখানে টিউবওয়েল কারখানা ছিল, এখানে সুতার মিল ছিল, এখানে সাবান ফ্যাক্টরি ছিল, এগুলো ইদানিং বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান চালু থাকা মানে সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি চালু থাকতো তাহলে অনেক মানুষের কর্মসংস্থান এখানে সম্ভব হয়। একটা মাল যদি উৎপাদন করার পর যদি বিক্রি না হয়, তাহলে সে মালটা দিয়ে সে কী করবে? প্রতিষ্ঠান সে কীভাবে চালাবে? কর্মচারীর বেতন, স্টাফের সমস্ত বেতন কীভাবে দিবে সে? বেসিক কর্তৃপক্ষ বলছে, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে আবারও প্রতিষ্ঠান চালু না হলে বাতিল করা হবে চুক্তি। প্রতিষ্ঠানকে 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে, তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। এই বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স জানায়, প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণ সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সে সকল সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করা হবে। তারা বেশি টাকা ঋণ নিয়েছিল, বেশি লাভ দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা ব্যবসাটা এখন পরিচালনা করতে পারছে না। তাদেরকে চিহ্নিত করে আবার যে তারা যে ঋণ নিয়েছিল, ভগ্ন শিল্প হিসেবে ঋণ মৌকুব করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আবেদন করেছি। দ্রুত প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার,
যমুনা নিউজ। দেশের পরিবর্তন শুধু সরকারি বা আমলা রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, বিএনপির চেয়েও শক্তিশালী ছিল আওয়ামী লীগ, অথচ এখন তারা নেই। অভিযোগ করেন, বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের মাটি এবং বালু লুট করছে। এ সময় সীমান্তে পুশিন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পথসভায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, পুলিশ আমলার যতই পরিবর্তন প্রত্যাশা করি, ওই ব্যবসায়ীদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, বাংলাদেশের পরিবর্তন হবে না। সবার আগে লাগবে আমাদের চিন্তার পরিবর্তন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, বাড়িঘর, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এ যেন গ্রাম নয়, বর্ষা এলেই পানির এক জনপদ। এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। একটু বৃষ্টি হলে পানির নিচে চলে যায় প্রধান সড়ক, বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর ধরে একই দুর্ভোগে দিন কাটাচ্ছে 2 শতাধিক পরিবার, অথচ স্থায়ী পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি আজও। বৃষ্টির পানি নামানোর দায়িত্বও যেন গ্রামের মানুষেরই। বৃষ্টি হওয়ার আগেই আমরা চলা, মানুষ তো মারা যাওয়ার পর স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না। কবরস্থানে পানি ওঠে। একটা মানুষ যে মৃত্যুবরণ করলে তারা যে কবর দেবে, কবরস্থান মানে 2 কোদাল মাটি খুঁজলে সেখান থেকে পানি চলে আসতেছে, খুব একটা অসুবিধার ভিতরে চলতেছে। জলাবদ্ধতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রান্নাঘরে। বেশিরভাগ পরিবার এখনো মাটির চুলায় রান্না করেন, কিন্তু রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক সময় চুলায় আগুন জ্বলছে না। ফলে কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, কেউ হোটেল থেকে খাবার কিনছেন। স্থানীয়দের দাবি, গত বছর ড্রেন নির্মাণের আশ্বাস মিলেছিল, কিন্তু আশ্বাসের সেই ড্রেন এখনো কাগজেই সীমাবদ্ধ। বাড়ির চুলো রান্না করা বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সেটাও প্রায় সমস্যা। এখানে ম্যাক্সিমাম লোকই যারা চুলোয় পাক করে, এদের গ্যাস কেনার ক্ষমতা নেই। একটু বৃষ্টি হলেই কেমন যেন আমাদের এখানে বন্যা শুরু হয়। এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, মুসল্লিরা যাতে ঠিক মতন এসে নামাজ কালাম পড়তে পারে, এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অথবা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে জোর দাবি জানাইতেছি। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এই গ্রামে রয়েছে 6টি কবরস্থান, 4টি মসজিদ, 2টি মাদ্রাসা এবং 4টি গণশিক্ষা কেন্দ্র। জলাবদ্ধতার কারণে শুধু বসতবাড়ি নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দখল দূষণে রীতিমতো ময়লার ভাগাড় নেত্রকোনা ধলাই নদী। 2 যুগ ধরে নদীটি এভাবে পড়ে থাকলেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ, অথচ দূষিত পানি ব্যবহার করছেন হাজারো পরিবার, হচ্ছেন চর্মরোগে আক্রান্ত। স্থানীয়রা বলছেন, সংকট থাকায় অনেকটা বাধ্য হয়েই দূষিত পানি ব্যবহার করছেন তারা। দেখে বোঝার উপায় নেই, এটি একটি নদী। দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়কার খরস্রোতা নদীটি। নেত্রকোনার পৌর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে ধলাই নদী। এক সময় এই নদী ছিল উত্তাল, চলতো নৌকা লঞ্চ, কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে এমন মরণদশা নদীটির। বাসাবাড়ির ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে এখানে। স্রোত না থাকায় কচুরিপানা জমে তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। অনেক জায়গায় দখল হয়ে গেছে নদীর পাড়। সবাই আগে স্নান গোসল করতো, থালা বাসন ধুইতো, খাবার পানি ব্যবহার করতো, কিন্তু এই বিগত আজকে 25-30 বছর ধরে নদী অবস্থা। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। সবাই নদীতে আবর্জনা ফেলে, আবর্জনা যারা ড্রেন নাই এদিকে একটা ফেলার, পৌরসভার থেকে কোনো এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে।
নদীর দূষিত পানি ব্যবহারে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। তাতে এটা নদীটা পরিষ্কার করে দিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, আশেপাশে বাড়িঘর মানে সৌন্দর্য থাকতো। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীটি রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ। দ্রুতই খনন করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। প্রকল্প নেওয়ার ইচ্ছা আছে, আমরা যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে বোর্ড জোয়ার এতে যাবে না, সব ডাম্পিং এ যাবে। ওইখান থেকে বায়োগ্যাস কিংবা অন্যান্য কিছু করা যায় কিনা এরকম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এইগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে নেত্রকোনা এই যে নদী নষ্ট হয়ে যাওয়া, পানি নষ্ট হয়ে যাওয়া, আবার পাহাড় দখল, এইগুলি আর হবে না। পর্যায়ক্রমে ধলাই নদীটা আমরা পুনঃখনন করবো, যাতে করে এটা জনগণের যে চাহিদা রয়েছে এবং এটা পুনঃখনন করলে নদীতে পানি থাকবে এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যাবে পানি, এবং নদীটা তার পূর্বের অবস্থা ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি খনন করে দ্রুত নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। দেশের অন্যতম নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম, অথচ দেদারসে চলছে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট চলার ব্যবহার। শুধু তাই নয়, গভীর রাতে নদীর পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হচ্ছে মাছ। এতে দেশীয় মাছের পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে পুরো জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। নদীর শুনশান নীরবতা ভেঙে ভেসে উঠছে আধা মরা মাছ। ব্যাটারি আর তার দিয়ে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে এভাবেই ধরা হচ্ছে মাছ। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির দুধকুমার ও সংকোষ নদীতে ছড়িয়ে পড়েছে মাছ শিকারের এই মারাত্মক পদ্ধতি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সরঞ্জাম সহ কয়েকজনকে আটক করলেও থামানো যাচ্ছে না এই অপকর্ম। শুধু বৈদ্যুতিক শকই নয়, জেলার ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ 16টি নদ নদীতে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চীন দুয়ারি, কারেন্ট জাল, ডার্কি ও বেড়াজাল সহ নানা ক্ষতিকর সরঞ্জাম। এতে ধ্বংস হচ্ছে প্রজননক্ষম ডিমওয়ালা মা মাছ এবং ছোট ছোট পোনা। 30 থেকে 40 হাজার টাকায় কেনা এসব চীন দুয়ারি জালে থাকে অসংখ্য ছোট ছোট খোপ। লোহার রিং থাকায় এটি পানির নিচে স্থির হয়ে বসে থাকে, ফলে মাছের পাশাপাশি শামুক, ঝিনুক ও ক্ষতিকর পোকা আটক পড়ে মারা যাচ্ছে। একটা করে জাল মাছ 30-35 হাত। এর আগে মনে করেন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পাচ্ছি। এবার বন্যা হয়, এখনো মাছই নেই। সারাদিন মিলিয়ে 1/2 কেজি রিং জাল 80,000 টাকা দাম। প্রতিবেলা 2-2.5 কেজি, 3 কেজি পাই, এবার 1/2 কেজি করে পাচ্ছি। কিনছি বলে অভাব ধন দূর হয়, বেড়ে কামাই দিয়ে না চলে। এই জালের টাকা দিয়ে ধন আমার বেড়ের দেনাটা ধন হয় না, এই জালের টাকা দিয়ে ধন আমরা করি মিলি খাবার পাই। ক্ষুদ্র ছিদ্রযুক্ত এসব জালে নির্বিচারে রেণু ও ডিমওয়ালা মাছ ধরা পড়ায় প্রাকৃতিকভাবে বন্ধ হচ্ছে প্রজনন। ফলে ধীরে ধীরে বিলুপ্তির পথে শিং, মাগুর, কই, ট্যাংরা, পুঁটি, বৈরালি ও গজারের মতো সুস্বাদু সব দেশীয় প্রজাতি। বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রধান প্রজনন সময়, অথচ এই সময়েই অবৈধ জালের দাপট বাড়ে কয়েক গুণ। এতে মাছের উৎপাদন যেমন কমছে, তেমনি খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য নিয়ে বাড়ছে বড় ধরনের শঙ্কা। বিভিন্ন ধরনের কারেন্ট শট বা রিং জাল বা কারেন্ট জাল এগুলো নদীর মাঝিরা প্রচুর পরিমাণ ব্যবহারের কারণে মাছের রেণুয়াতে নষ্ট করে দেয়। এই এলাকায় মনে করেন যে রিং জাল আছে 2-250 আনুমানিক, আর কারেন্ট আছে প্রায় 5-7টা কারেন্ট আছে। মানে ব্যাটারি দিয়ে মাছ মারে নদীর মধ্যে, লৌকে নিয়ে এসে রাতে 2-1:30 বাজে আসি মাছ মারে কারেন্ট দিয়ে। একটা টার্গেট যে থাকবে যে প্রশাসন নদীর মধ্যে অবৈধ মাছ মারি ফেলছে, জাল দড়ি দিয়ে, ফাঁসি জাল বা রিং জাল বা মেশিন শট অমুক তমুক, এই বিষয়ে যে একটা কার্যকলাপ প্রশাসনের নাই। নদীপথ দুর্গম ও বিচ্ছিন্ন হওয়ায় নিয়মিত অভিযান চালিয়েও এসব পুরোপুরি বন্ধ করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আমাদের অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি একদিক দিয়ে হলো বিনষ্ট হচ্ছে, সাথে সাথে আমরা দেশীয় প্রজাতির মাছের যে বংশবৃদ্ধির যে প্রসার, এই জায়গাটায় বড় একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়তেছি। দেশীয় মাছের প্রজনন রক্ষা ও বিলুপ্তির হাত থেকে জীববৈচিত্র্য বাঁচাতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। কাস্পিয়ান সাগরে হামলার শিকার হলো একটি ইরানি জাহাজ। হামলায় নিহত হয়েছেন 1 নাবিক, আরও 1 জন আহত। এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে ইরান। এমন কর্মকাণ্ডকে শত্রুতাপূর্ণ আচরণ আখ্যা দিয়েছে তেহরান। ইউক্রেনীয় কূটনীতিকদের তলব করে নিন্দা জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন দাবি করেছে তারা। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেনের দাবি রাশিয়ার জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিল তারা। অভিযোগ,
সামরিক পণ্য বহন করছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সফলতা মিললেও থামছে না আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোর আহাজারি। দাবি, মানসিক চাপ ও অনিশ্চয়তা নিতে না পেরেই প্রাণ দিয়েছে তাদের সন্তানরা। চান প্রশাসনিক দুর্নীতি, কতিপয় বেসরকারি কোচিং ও অসাধু চিকিৎসকদের সুষ্ঠু বিচার, নতুবা সন্তানকে শেষ বিদায় জানাবেন না এই অঙ্গীকার পরিবারগুলোর। পরীক্ষার আগের রাতে পড়ার টেবিলে তাড়াহুড়োয় বইয়ের পাতা উল্টানোর বদলে ছোট্ট এক টুকরো কাগজে কেবল আই এম সরি লিখেই পৃথিবী থেকে বিদায় নেয় 19 বছর বয়সী শেখ সানা। আরও মর্মান্তিক রাজস্থানের আরেক কৃষক পরিবারের ছেলে প্রদীপের গল্প। ছেলের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রায় 28 লাখ রুপির জমি বিক্রি করেন দরিদ্র কৃষক বাবা রাজেশ কুমার। ব্যাংকে ঋণও করেন প্রায় লাখখানেক। প্রথমবার প্রদীপের পরীক্ষা ভালো হওয়ায় সুদিনের অপেক্ষায় দিন গুনছিল অসহায় এই পরিবারটি। কিন্তু সেই পরীক্ষা বাতিলের নির্দেশ কেড়ে নিল তাদের সেই একমাত্র আশার প্রদীপ। যতদিন সুষ্ঠু বিচার না পাবেন ততদিন মৃত ছেলের চিতার ভস্য বিসর্জন দেবেন না গঙ্গায়, জানিয়েছেন বাবা রাজেশ কুমার। लीक होने के कारण প্রশ্নপত্র ফাঁসের কারণে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে। এমন না হলে আজ আমার সন্তান আমার কাছেই থাকতো। যারা প্রশ্ন ফাঁস করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা বাচ্চাদের জীবন কেড়ে নেয়। আমার ছেলের চিতার ছাই এখনো বিসর্জন দেইনি। যেদিন আমরা সঠিক বিচার পাবো সেদিনই দিব। फेलियर सिस्टम ने ভারতের বহু প্রান্তিক পরিবারের কাছে আদতে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং প্রজন্মের রদবদলের এক সোনালী সুযোগ এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট এক্সাম। সরকারি তথ্য অনুযায়ী প্রতিবছর অংশ নেওয়াদের মধ্যে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় মাত্র 6% শিক্ষার্থী। মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাজারো শিক্ষার্থীর এই স্বপ্ন কেড়ে নেয় কতিপয় বেসরকারি কিছু কোচিং সেন্টার এবং দুর্নীতিবাজ চিকিৎসক। আমার সন্তান প্রথমবারের পরীক্ষায় খুব ভালো করেছিল, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসার খবর পাওয়ার পর ও ভয় পেয়ে যায়, আত্মহত্যা করে। ওকে আমরা খুব ভালোবেসে খুব যত্নে বড় করেছিলাম। এক মুহূর্তে ও আমাদের ছেড়ে চলে গেল। প্রশ্ন ফাঁসের কারণে সে ভয় পেয়ে গিয়েছিল আদৌ আর পাশ করতে পারবে কিনা। এই ভয়ই তাকে মেরে ফেলেছে। সিস্টেমের দুর্নীতি, প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার অনিশ্চয়তার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের বিচারের দাবিতে গেল 2 মাস ধরে আন্দোলন বিক্ষোভে অংশ নেয় ভারতের তরুণরা। আন্দোলনে অন্তত 21 শিক্ষার্থীর আত্মহত্যার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। প্রশ্ন ফাঁসের অভিযোগে গেল মে মাসে একজন চিকিৎসক ও কয়েকজন শিক্ষক সহ 13 জন সন্দেহভাজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে সিবিআই। চাপের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু। 8 বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়ার আঞ্চলিক পর্যায়ের এই টুর্নামেন্ট। জমকালো আয়োজনে ঢাকার একটি 5 তারকা হোটেলে উন্মোচন করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। আগস্টের 1 তারিখে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। লোগোতে বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাখা হয়েছে লাল সবুজের আধিক্য। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো। সব মিলিয়ে জমজমাট এক টুর্নামেন্টের আশা সাফ সাধারণ সম্পাদকের। The SAF Championship Bangladesh 2026 গেল বছর বাংলাদেশের ফুটবলের উন্মাদনা দেখেছি। মাঠে দর্শক ফিরেছে চোখে পড়ার মতো। তাই আয়োজক হিসেবে সবার আগে বাংলাদেশই আমাদের বিবেচনায় ছিল। আশা করি সাফেও এমন আকর্ষণ থাকবে। হামজা চৌধুরীর পথ ধরে সামনের মৌসুমে আরও একজন বাংলাদেশি নাম লেখাতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে। প্রাক মৌসুম প্রস্তুতির মাঝে ফুলহ্যামে মূল দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরহান আলী ওয়াহিদের। নরউইচের বিপক্ষে ম্যাচের 46 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান, যদিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। ম্যাচটাও 2-0 গোলে হেরে গেছে তার দল। ইংল্যান্ডেই জন্ম ফারহানের। বাবা মা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত। ফুটবলের শুরু চেলসিতে, সেখান থেকে ফুলহ্যামে। মাস 2 আগে বাফুফে জানিয়েছিল ফারহানকে জাতীয় দলে নেয়ার কাজ চলমান। আসন্ন সাফি হয়তো তাকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।